তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। দেখলেন স্যার, আপনার সামনে জলজন্ত উদাহরণ স্যার। উপরে উপরে স্যার ওই যে একটা কথা আছে না, তলে তলে টেম্পু চলে, উপরে উপরে হরতাল, সেরকম একটা বিষয় স্যার। একটা মেয়ে কি সম্পর্কের প্রলেপ দিয়ে ভিতরে স্যার আসল সম্পর্কটা লুকিয়েছে স্যার। আপনি বলুন স্যার। দেখলেন তো? পিএস, এসব কি সব কথাবার্তা বলছি? আমি তো দেখছি আপনাদের কোনো সম্পর্কই নেই। সম্পর্ক কি আছে? আছে সম্পর্ক? কিভাবে থাকবে, কিভাবে থাকবে? যেটা শুরু করেছে এভাবে সম্পর্ক থাকে? পিএস, আমি ওদের কি বলছি বলো তো? স্যার কি বলছে মনে নাই? হ্যাঁ, নিজেদের মধ্যে যদি সুসম্পর্ক তৈরি না করেন, অন্তকলহ তৈরি করেন, ঝামেলা সৃষ্টি করেন, লাথি দিয়ে চাকরি থেকে বের করে দিবে। এই সুখ শান্তি আরাম হারাম হয়ে যাবে। বুঝেছি স্যার। এই আপনি যখন বলেন হাসো, আমরা হাসি, আপনি যখন বলেন কাঁদো, আমরা কাঁদি, এভাবে স্যার আপনার কথায় হাসতে আর কাঁদতে, উঠতে আর বসতে, এই কর্তৃপক্ষের এই নিয়ম নীতি মেনে এখানে আমার চাকরি করা মনে আর হবে না। আমার পক্ষে মনে সম্ভব হবে না স্যার এখানে চাকরি করা। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমার ওই যে আমি দম বন্ধ হয়ে, অক্সিজেন বন্ধ হয়ে মারা যাচ্ছে স্যার। আমি যখন আপনার দিকে তাকাই স্যার, তখন আমি ভাবতে থাকি না, আমি কিন্তু অন্য জায়গায় হারিয়ে দেয় স্যার। ওই পিএস, আমার শুরু হয়ে গেছে। প্লিজ ওনাকে একটু দেখেন তো। আপনারা জুতা মারা উচিত। মারেন, আপনার কারণে যদি চাকরি চলে যায় না, আপনারা আমি ধ্বংস করে ফেলে দিন বলে দিলাম। আপনার এই জুতো উত্তোলন দেখে এখন আপনাকে আমার কি করতে মন চাচ্ছে জানেন? হাত করে আপনাকে তাই না থই না এক কুমেটে দূরে ফেলাই দিই আমি। আপনার মতো ভদ্রলোক, একজন পিএস হয়ে একজন শিল্পের মানুষকে, এই আর্ট ডিরেক্টর ভাত্তার মতো একজন মানুষকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। এই জ্ঞান আপনার নেই। আপনি একজন পিএস হয়েছেন আমার স্যারের। না, আমি বুঝে গেছি আপনাদের সঙ্গে আমার বসবাস হবে না। অন্তত ভাত্তার বসবাস আপনাদের মতো চাকরদের সাথে হতে পারে না। এই যে আপনিও চাকর হয়ে গেছেন চাকরের সঙ্গে সঙ্গে। আপনাদের ভাগ্য ললাটে থাকবে চাকরামি। আপনারা কখনো শিল্পের শ্রমিক হতে পারবেন না, আপনারা চাকর। এটা আমি রাখবো না। এ বাগান বাড়ি, এ বৃক্ষরাজি, এ সবকিছু এ ভাতটা কিনে ফেলবো। আমি সবকিছু কিনে ফেলবো, শুধু আমার ডলারটা অ্যাকাউন্টে ঢুকুক। আপনাদের সাথে আমার থাকা সম্ভব না। আমি পেয়ে গেছি, এই ভাতটা পেয়ে গেছে তার জায়গা, তার ডেস্টিনেশন। কাম হিদার, কাম হিদার, হিয়ার ইজ নো এনিমি বাট উইন। ডলারটা খালি ঢুকুক। কোথায় যাবে জানেন? চিড়িয়াখানা। সামনে ওই যে ঘন জঙ্গল আছে না, বললাম যে বিপ্লবীদের ডেরা হবে, ওখানে একটা খাঁচা তৈরি করেছি। হ্যাঁ, যে এই যে পাগলামি করছে, ওই খাঁচার ভিতরে গিয়ে ঢুকবে। খুব ভালো হবে। হ্যাঁ, পাগল ছাগল খাঁচার ভিতরে থাকাই ভালো। ওইটাই ভালো। হ্যাঁ, আপনার নিরাপদে চাকরি করবো। হ্যাঁ, দেখলেন তো কাজ মানে করবো। কি অবস্থা রয়েছে, মানে আমাদের মানে পেটের ভাতে, মানে পেটে লাথি মারার একটা অবস্থা করেছে। হ্যাঁ, ওই যে আমাদের একটা ভিলেনের পার্টের ব্যাপারটা আপনি একটু ভালো করে লিখবেন কিন্তু। দেখবো মানে কি, এটা তো আমার মাথায় আছে, এটা তো আপনি ছাড়া আর আমি কাউকে দিচ্ছিও না এটা, এবং এটা আপনার ওই ক্যারেক্টারটা আপনার জন্য যথার্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের জান্নাতকে নাকি অসুস্থ বানিয়ে রাখা হচ্ছে। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর কি আমাদের জান্নাতের? জান্নাত ভালো। হ্যাঁ, কি শুনছো এইসব? আমাদের জান্নাত নাকি সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে সুস্থ হতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, ওর বাপ তো চাচ্ছে না অসুস্থ। না না না, এগুলো হবে না। আরে আমি তো জানতাম যে সবার সম্মিলিত চেষ্টায় যখন আমরা চিকিৎসা শুরু করেছি, ঢাকা থেকে চিকিৎসকের যে চিকিৎসা ব্যবস্থাপত্র এসেছে, তার সাথে যেই ওষুধপত্র দিয়ে আমরা আমাদের জান্নাতকে খাওয়াচ্ছি,
ও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। এবং দেখো সে সুস্থতার পথে। অবশ্য এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এই অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আমাদের অজিত ঘোষের ঘোল কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রেখেছে। তো যাই হোক, ভবিষ্যতে যেন কেউ এগুলো নিয়ে কোনো রকম ধান্দাবাজি করতে না পারে, সেই জন্য আমি ঠিক করেছি যারা জান্নাতের চিকিৎসার জন্য একত্রিত হয়েছিলাম সবাইকে আবার ডাক দিয়ে আর ওর সুস্থতার ঘোষণাটা দিয়ে দেব। আরেকটা কথা, ওর অ্যাকাউন্টে বোধ করি এখনো বেশ কিছু টাকা গচ্ছিত আছে, সেই টাকাটা আমরা জান্নাতের ভবিষ্যৎ অর্থাৎ ওর লেখাপড়ার জন্য আরেকটা ফান্ড করে রেখে দিচ্ছি। কি বলো তুমি? জান্নাত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তুমি, তাই তো? শাবাশ, তুমি চিন্তা করো না, ও সুস্থ হয়ে যাচ্ছে আর আমরা এসেছি। তোমার ছেলে আজকে আসবে না, নিশ্চিন্ত থাকো। তো চলো থাকো, তুমি জান্নাতের কাছে থাকো। আসে গো মা। এই সব সবাই কিরম করে আসতে, সবাই করছে তুমি ভালো হয়ে যাবে না, ভালো হয়ে যাবে না দাদা। শুনেন মিস্টার ইয়াসিন, এই যে আপনি যে ভয়ানক ঘটনাটা ঘটাইলেন, পা ফাটা নিয়ে স্যারের সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে আছেন, আর স্যার আসলেন আর দেখলেন যে একটা কৃষক, পা ফাটা কৃষক স্যারের সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে আছে। স্যার এই পা ফাটা কৃষককে মারাত্মক ঘৃণা করে, তার মেজাজটা খারাপ হয়ে যায়। আর তার মেজাজ খারাপ হলে কি করে আপনার ধারণা আছে? তার মেজাজের বিস্ফোরণ হলে আপনি তখন জেলের ভাত খাইতেন। আমি আসলে বুঝতেই পারিনি, আমি তো ঘাবড়াই গেছিলাম, সব কিছু আলাই ফেলেছিলাম, এমন করে এসে ধমক দিল। ওরে বাপরে, আমি বুঝবো কি করে এখন? মানে স্যার যে এরকম কৃষকরে পা ফাটারে এরকম ঘৃণা করে, আমাকে বুঝার কারণ নেই। স্যার না কৃষকের জন্য কাজ করে, কৃষি কাজ করে, সে আমাকে বাড়ির উঠোনের উপর, একদম উঠোনের উপর শটাং দিয়ে বসে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খায়। ও মা, আমার বাবার সাথে চলে যায়, সে ঠাটা রতির মধ্যে একদম ক্ষেতের মধ্যে যাই ধান কাটতেছে, লাঙল ধরতেছে, মাটি কাটতেছে। ওরে বাবা, এই মানুষটা যদি একজন কৃষকরে মানে ঘৃণা করে, আমি কৃষকের সল কৃষক, আমার বাপের চেহারা কিরাম, আমার থেকে কালা না? হ্যাঁ, তার চেহারা কি আমার থেকে ভালো? তার সেই বাপরে, সেই পা ফাটা বাপরে, সে তার বাড়িতে নিয়ে চলে যায়, তার বাংলোর মধ্যে উঠোয় 1000 কোটি টাকা তারা দিয়ে দিতে চায়। সেই বাপের সলটা আমি, সেই কৃষকের সল আমি কৃষক। যে স্যার এরকম করে ঘৃণা করবে, তার পা ফাটা দেখে খেয়ে যাবে, আমি তো বুঝতে পারিনি ভাই। এই যে স্যারের যে এত মহান, এই যে স্যারের যে উদারতা, এই যে এত বিশালতা, বাবা সবই বাবা ভণ্ডামি। হ্যাঁ, ভণ্ডামিতে ভরো। স্যার যে মানুষের সাথে মিশে খেতে যায়, খামারে যায়, শান্তিতে বসে ভাত খায়, কৃষকের সাথে গলায় গলা ধরে, আর কৃষকের জ্বরে ধরে বলে আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ কৃষক, আই লাভ ইউ। এই সব কিছু স্যারের ভণ্ডামি। কবে বুঝবা বাঙালি বাবা, কবে বুঝবা? হ্যাঁ, আমরা তাহলে কিছু বুঝিনি না। যদি বুঝতা তাহলে কি তোমাদের এই অবস্থা হইতো? হ্যাঁ বাঙালি, বুঝেছি, এবার বুঝেছি। এবার আপনি কন স্যার আমি আপনার সাথে আছি, কি করতে হবে শুধু মানে একদম কবেন, সেই রকম হয়ে যাবে, একদম পরাম করে হয়ে যাবে। স্যারের যে এত সব ভাবসাব, এত মহব্বত, ভালোবাসা, এটা হয়েছে পয়সার উপরে পিঠ শাবলা। আর শাবলার উল্টা পাশে কি? ওটা হচ্ছে বাঘ। এই যে আপনার সামনে স্যারকে উলঙ্গ করে দিলাম, সেটা ওর জনে বললেন না, তাহলে কান ধরে টেনে এনে আমার বিদেশি পিস্তল আছে, সাইলেন্ট পিস্তল, সেটা দেখে থম গুলি করে দেবো। কি কনছি পাগল? আমি কিসের জন্য করতে যাবো? আমি কি বোকা নাকি? আমি আসি না, এত বোকা না, যেটা ভাবতে চান তা না। তাহলে আপনার পর্যন্ত আমি পৌঁছাতে পারতাম না। স্যার শোনেন স্যার, আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আমার লাগবে টাকা স্যার,
আমার টাকাটার ব্যবস্থা আপনি করে দেন স্যার। দেখেন দেখেন ইয়াসিন আপনার জন্য কি করতে পারে, আপনি একবার দেখ। টাকার ব্যবস্থা আমি করুম। আর আপনাকে একটা কথা বলতেছি, টাকা যা আমি আনবো সব 50-50 করে দেবো। 50% আমি রাখবো আর 50% আপনাকে দেবো। আপনি হইতেছেন আমার উপরে ওঠার সিঁড়ি। আমি উপরে উঠবো, আপনি উপরে উঠবেন। আমি উপরে উঠবো, আপনি উপরে উঠবেন। আমি উপরে উঠবো আর আপনি নিচ থেকে তরতর করে উপরে উঠে যাবেন। চা খাবেন স্যার? আমি আনছি চা খাই। স্যার বিস্কুটও আনেছে। হলো স্যার শুধু মানে আপনি আমার সাথে থাকবেন স্যার, আপনি যেভাবে যেটা করেন মনে করেন আমি সেটা করো, শুধু আমি টাকা ব্যবস্থাটা একটু করছি। একটু বাইরে আসো তো। এই যে এই কানে কথা যায় না, বাইরে এসো, কথা আছে। কি হয়েছে? শোনো, তুমি যে এই বাড়িতে বউ হয়ে এসেছো, এতে কিন্তু তোমার আব্বারও মত নাই, আমারও মত নাই। তোমার স্বামী তোমাকে নিয়ে এসেছে আমাকে রমতে। স্বামী বউরে তার বাপের বাড়ি নিয়ে আসছে, এখানে তো দোষে কিছু নাই, সমস্যা কি? সমস্যা আছে। তুমি তো এই ঘরের মধ্যেই থাকো না, তুমি তো এই পরিবারের মধ্যেই থাকো না, তুমি তো রাস্তার ধারে চলে যাও, হাটে মাঠে চলে যাও, যাত্রার সঙ্গে কথা বলো। এটা কি ঠিক? ব্যাঠিকের তো কিছু দেখি না। আমি কি বোবা? আমি কি চুপ করে থাকবো? আর আমি তো মানুষের সাথেই কথা কমো, এতে সমস্যা কি? অবাক কাণ্ড, কথা বলবো মানে? শোনেন, আমি যাদের সাথে কথা কই এরা আমার ফ্যান ভক্ত, এদের সাথে আমার কথা কইতে হইব। এই সমস্ত উল্টো পাল্টা কথা আমাকে বলে লাভ নাই। কান খুলে শুনি রাখো, যদি এই পরিবারে থাকতে হয় তাহলে ঠিকঠাক মতো থাকতে হবে না, বুঝিস? যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখ, এবার আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না। মাসুদ বিন করিম, আপনার একটা সংলাপ আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি মাঝে মাঝে বলেন ডাক টিকিট আর খাম এটা কি হয়, লেগে থাকে। লেগে থাকি, মানে 3,000 আপনি লেগে আছি এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত লেগেই থাকবো। চমৎকার। আপনি যদি ওই ডাক টিকিট তুলতে যান তাহলে খামের উডো ছিঁড়ে চলে আসবে। চমৎকার, মানে কি চমৎকার অঙ্গীকার, হাতে হাত রাখেন। জি জি স্যার। মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন, এই যে থাকবেন, এই যে অঙ্গীকার করলেন, অঙ্গীকার কখনো ভঙ্গ হবে না। না না, মানে কোনোদিনই আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। অসম্ভব, হতেই পারে না। চমৎকার। হিমালয় পর্বত সমতল হয়ে যেতে পারে, বঙ্গোপসাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাকে যে কথা দিয়েছি এই কথার কোনো নড়চড় হবে না। চমৎকার। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে শোনাবে তাকে ওই বাণী, কে উঠিয়ে দেবে তার তিমির গরমে গোপন যে এক টুকরো হাসি। অপরাধ অপরাধ সবাই হয়তো আমরা করেছি, কিন্তু করেছি ব্যক্তিগতভাবে, ব্যক্তি বিশেষের জন্য। এর জন্য দেশ তো দায়ী নয়। মীর জাফর আলী খা, দলুকুমের জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, একবার বলেছি আবারও বলছি,
এই 3000 কোম্পানিকে বাঁচাতে আপনার মতন নাট্যকারকে লাগবে। কোনোদিনই আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, প্লিজ। আমি মীর জাফর নই। নিশ্চয়ই আপনি মীর জাফর নয়। মীর জাফরের বংশ হচ্ছে একজন, সেটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী। একেবারে মানে একেবারে ঠিক জায়গা মতো আপনি আসছেন। কেন আসবো না? যার বংশ ছিল মীর, সেই বংশকে ফেলে দিয়ে চৌধুরী বসাই দিচ্ছে। চৌধুরী বসিয়ে দিয়েছে। এই যে প্রতারক, একজন প্রবঞ্চক, এই প্রবঞ্চকের বিরুদ্ধে এই এলাকায় আমাকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচন হচ্ছে সেটা তো আমি জানি, কিন্তু স্যার আমাদের করণীয় কিছু মানে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে স্যার। নিশ্চয়ই। শোনেন মাসুদ করিম, এই নির্বাচনে আমাকে জিততেই হবে। সিরাজুল ইসলাম চৌধুরীকে পরাজিত করতেই হবে। এখন আমাদের কথা হচ্ছে এই যে জনগণ, এই যে কৃষক, এই যে শ্রমিক, এই যে মেঘলতি মানুষ, দোকানদার, চা বিক্রেতা, সবার ভোট আমাদের পেতে হবে। নিশ্চয়ই, কিন্তু আমি চাচ্ছিলাম যেটা যে সবার ভোট যে আপনাকে দিবে, এটা তো আমাদের একটা প্রতিশ্রুতি লাগবে যে ওরা তো শুধু শুধু ওদের ভোটটা দেবে না, কারণ ওরা তো একটা কিছু আপনার কাছ থেকে চায়, একটা কিছু আশা করে। কারণ আপনি একজন ভদ্রলোক মানুষ, একজন শিল্পপতি মানুষ, আপনি একটা সমাজের সুন্দর চিন্তা ভাবনা করেন, সেই তো আপনার কাছে কিছু চাওয়ার তার থাকে। কিন্তু ওই চাওয়াগুলো অন্য অন্য পার্টির অন্য অন্য ক্ষেত্রে যারা দাঁড়ায়, তারা প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে যা দেয় পরে এগুলো আর পূরণ করে না, হতাশ হয়ে যায়। শোনেন, আমি প্রতিশ্রুতি সব পূরণ করব, এমন ভাবে পূরণ করব, ওরা জীবনে কোনোদিন এরকম প্রতিশ্রুতি পায়নি। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা আমার মনে হয়েছে কালকে রাত্রে, সেটা হলো যে আমাদের প্রধান যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা তো লিফলেট করছি, পোস্টার করছি, বিলবোর্ড করছি, আপনার ব্যানার করছি, কিন্তু প্রচার তো চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস আমাদের যেটা দরকার, আমি ঘরে ঘরে অনুসন্ধান করে দেখেছি যে প্রচুর অসুস্থ লোকজন বসবাস করে, ঠিক আছে? এরা ঠিকমতো মানে ওদের স্বাস্থ্যের জন্য চিকিৎসা পায় না, ঠিক আছে? অমানবিক জীবনযাপন করছি। তো আমি চাচ্ছি যে এদের জন্য আপনি যদি একটা হাসপাতাল করে দিতে পারেন এই গ্রামে, তাহলে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে জয়ী হয়ে যেতে পারবো। চমৎকার মাসুদ করিম। এই যে জান্নাত, আমাদের প্রিয় একজন জান্নাত, আমাদের যে কৃষক, আমাদের মোতালেব মিয়া, তার নাতি অসুস্থ হয়ে পড়েছিল, নিশ্চয়ই তার পাশে আমরা আছি, এবং এটা প্রমাণ করে দিতে হবে এলাকায় যে সমস্ত গরিবের পক্ষে আছি। এবং হাসপাতালটা হলে সুবিধা হবে যে আমাদের আর শহরে গিয়ে ফিরে গিয়ে চিকিৎসা নিতে হবে না, গ্রামে অসুস্থ হলে গ্রামেই সুস্থ হবে। চমৎকার, আমি ডিক্লেয়ার দিয়ে দেব, এই গ্রামবাসীর জন্য আমি হাসপাতাল করে দেব, অসুখ হলে চিকিৎসা করবে। এই যে জান্নাতের মতন আর কাউকে ঢাকায় যে চিকিৎসা করাতে হবে না, করানো দরকার। ঠিক আছে? চলেন আপনার সঙ্গে আরো কিছু কথাবার্তা বলি। মনি, মনি দাদা, মনি কেমন আছে? হ্যাঁ, মনি তো সুস্থ হয়ে গেছে। বাহ 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 বাহ, দেখিস আমি জানতাম দাদা, আমি ঠিকই জানতাম আমার ঘোল আর ওই ঢাকার ওষুধ, এই দুটো মিলে জান্নাত সুস্থ হয়েছে, একদম পুরোপুরি সুস্থ, কেবল মুখটা ঝলমল করতেছে। আরে ওর সময় রাখছো কে? মাঠে নিয়ে যাও, একটা বল দাও, খেলু। আমি কইছি আর কয়দিন পরে ও তো স্কুলে যাওয়া আশা করবে। কিন্তু দাদা, ওর বাপ তো চাচ্ছে না অসুস্থ, ওর বাপ চাচ্ছে ওরে ঢাকায় নিয়ে যাবে, বড় ডাক্তার দেওয়া মেলা মেলা টাকা খরচ হবে, কি যেন একটা করতে চাচ্ছে। গন্ডমূর্খ। আর ওর বাপ করলে হবে রে? আমরা গ্রামের 10 জন আছি না, ওর হিতাকাঙ্ক্ষীরা আছি না, আমরা সবাই মিলে প্রার্থনা করতেছি। আরে আমি তো প্রতিদিন ঘুমের থেকে ওইটা ভগবানের বোঝা দিছি ও যাতে সুস্থ হয়ে ওঠে। তা আমাকে একটা দায় আছে না, দায়িত্ব আছে না? ওর বাপ করলে হবে নাকি? শুনবো নাকি সেই কথা? ও যদি সুস্থ হয়ে যায় তার বাবার দরকার কি? হায় হাজার দর্শক মন মাজাইয়া নাচে গো সুন্দরী কমলা। আমি দুবাই গেছি আমার জীবনের তাগিদে, আমার জীবন যুদ্ধে। আমি আপনাদের কখনো আমার সহকর্মী ছাড়া, আমার হৃদয়ের জায়গা ছাড়া আপনাদের কোথাও স্থান দিই না। ওই থার্ড ক্লাস মেয়ে মানুষ নিয়ে আমাকে চিন্তা করে লাভ আছে? তো যে বাড়িতে আমার এত বাধা, এই বাড়িতে আমার থাকার কি দরকার আব্বা? আমরা চলে যাই। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।